জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। মহামারীর এই 2 বছর অনেক শিক্ষা আমাদের দিয়েছে। এই 2 বছর যখন শেষ হলো, যখন মহামারী শেষ হলো বলে একটা কোথাও আমরা ভাবছিলাম, তখন দেখলাম বিশ্বযুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ পরিস্থিতি, এই ভোটের পরিস্থিতির মাঝে আমরা ভুলে গেছিলাম যে করোনা বলে কিছু একটা ছিল। আমরা ভুলে গেছিলাম যে আমাদের ভ্যাকসিন নেওয়ার ছিল। আমরা ভুলে গেছিলাম যে আমাদের মাস্কটা পরার দরকার ছিল, এবং যে যুদ্ধটা আমরা লড়লাম একটা অদৃশ্য শত্রুর সাথে এই 2 বছর। তারপরে আরেকটা কি যুদ্ধের দিকে আমরা এগোচ্ছি? আবার কি করোনা আসছে? আবার কি কোভিড আসছে? না, পুরোটাই ব্যবসা। একটা পথ, যে পথ ধরে আমরা এগোচ্ছিলাম, এবং সেই পথের শেষে আমরা ভেবেছিলাম যে এইটা নিয়েই আমাদের আজীবন থাকতে হবে। সেটার নাম হচ্ছে করোনা ভাইরাস। এবং আরেকটা পথ, যে পথ ধরে আমরা এগোতে এগোতে দেখলাম যে পদে পদে ব্যবসা, পদে পদে বাণিজ্যিকরণের রাস্তাগুলো কিন্তু খুলে রেখেছে। আমরা মনুষ্য প্রজাতি, আমরা মহামারীর শেষেও যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করি। আমরা মনুষ্য জাতি বলেই হয়তো এই মহামারীর সময়ও নিজের নিজের ব্যবসাগুলো করে নিয়েছিলাম। কিন্তু কোভিড, ভ্যাকসিন, এই নামগুলো শুধুমাত্র তো ভ্যাকসিনের জন্য একটা গোটা সমাজ, সেই সমাজটা থেমে থাকতে পারে না। ভ্যাকসিন দেওয়াটা যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভ্যাকসিন না নিয়েও আমি কতটা সুস্থ আছি, বা ভ্যাকসিন না নিয়েও একটা সমাজ, একটা সরকার, একটা দেশ কিভাবে চলে, সেটাও তো আমাদের দেখতে হবে। এই সমস্ত কিছু নিয়ে মানুষ আজ অনেকগুলো জবাব চায়। তার মধ্যে সবচেয়ে বড় জবাব যেটা, যে আজ একটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, যেখানে বলা হয়েছে যে প্রিভেন্টিভ বুস্টার ডোজ, যেটাকে বলা হয় টিকাকরণ, সেই টিকাকরণটা আজকে থেকে আমরা দেখতে পেলাম যে রবিবার থেকে এটার দেওয়ার ঘোষণাটা আজ থেকে করা হলো। খুব ভালো কথা। এবার শুরু হচ্ছে আপনাদের অনেকগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তরগুলো নেওয়ার জন্য আজকে এখানে চিকিৎসকদেরকে আমরা ডেকেছি, এবং এই চিকিৎসকদের থেকে জবাব চাইছে বাংলা, যে আসলে গোটা বাংলা ভাষায় কয়েকটা যে প্রশ্ন আমাদের আছে, আমাকে এবং মীনাক্ষীকে, সে প্রশ্নগুলো জবাব দিন। আমরা মীনাক্ষী মানুষের কণ্ঠস্বর হয়ে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে, তার উত্তরগুলো তুলে ধরে আপনারা বিচার করুন, বাংলার মানুষ বিচার করুক কোনটা ঠিক, কোনটা ভুল, আর কোনটা নিয়েই আমাদের সামনের পথ চলতে হবে। ঠিক কথা ময়ূখ। গত 2 বছর কেটেছে কোভিড আতঙ্কে। বন্ধ ছিল স্কুল, কলেজ, বন্ধ ছিল সবকিছুই, প্রায় ছিল একগুচ্ছ নিয়মবিধি। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। দেশে করোনা এখন নিয়ন্ত্রণে, উঠে গিয়েছে সমস্ত কোভিড বিধিও। গত 1 বছরে বেশি সময় ধরে টিকাকরণ কর্মযজ্ঞের জেরেই এই সাফল্য বলে মত বিশেষজ্ঞদের। এই টিকাকরণ নিয়ে রাজনীতির অভিযোগ গোড়া থেকেই ছিল। বেসরকারি কেন্দ্রে 18 ঊর্ধ্বদের বুস্টার ডোজের এই সিদ্ধান্ত সেই বিতর্ককে যেন ফের উস্কে দিয়েছে। আবারও সেই রাজনীতি। সত্যি তো, দেশের বহু মানুষেরই তো টিকা নিয়ে এখনো পর্যন্ত টিকা নেওয়া পুরোটা শেষ হয়নি। যেখানে মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে খেটে খাওয়া সাধারণ মানুষের, সেখানে মোটা টাকা দিয়ে টিকার একটা ডোজ দেওয়া কি বিলাসিতা নয়? এই মুহূর্তে বিরোধীরা এই প্রশ্ন তুলছে। বিরোধীদের অভিযোগ, টিকার নামে ব্যবসা করছে কেন্দ্র। দেশের জনসংখ্যা সিংহভাগই তো 18 থেকে 60 বছরের মধ্যে। কেন এই বুস্টার ডোজকে সর্বজনীন টিকাকরণ কর্মসূচির আওতায় আনা হলো না? অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে টিকা দেওয়া হয়েছে ইতিমধ্যেই, সেটা তো বিনামূল্যেই দেওয়া হয়েছে। মানুষের প্রাণ বাঁচানোর যে দায়বদ্ধতা ছিল কেন্দ্রের, সেটা কেন্দ্র করেছে। এখন বর্তমান দাঁড়িয়ে যে বুস্টার ডোজ, সেটা বেসরকারি কেন্দ্রের হাতে, বেসরকারি ক্ষেত্রের হাতে দেওয়া হচ্ছে। এ নিয়ে তরজা রয়েছে, বিতর্ক রয়েছে। আমরাও করব বিতর্ক, জবাব চাই এবং বাংলার এই ডিবেট টেবিলে। তবে শুরুতেই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে। দেশে করোনার প্রকোপ এখন নিয়ন্ত্রণে। তুলে নেওয়া হয়েছে গত 2 বছর ধরে চলা যাবতীয় কোভিড বিধি। 12 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকাকরণও চলছে নিজস্ব গতিতে। কিন্তু এরই মধ্যে করোনার নতুন প্রজাতি XE চোখ রাঙাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। রবিবার অর্থাৎ 10 এপ্রিল থেকে দেশ জুড়ে 18 ঊর্ধ্বদের জন্য চালু হচ্ছে বুস্টার ডোজ। এতদিন পর্যন্ত শুধুমাত্র 60 ব্যক্তি, প্রথম সারির করোনা যোদ্ধা ও কোমরবিড ব্যক্তিরাই বুস্টার ডোজ পাচ্ছিলেন। শুধুমাত্র সরকারি টিকা কেন্দ্রেই এই টিকা মিলছিল। কিন্তু 18 ঊর্ধ্বদের বুস্টার ডোজ মিলবে শুধুমাত্র বেসরকারি টিকাকরণ কেন্দ্রেই। এখানেই আপত্তি বিরোধী রাজনৈতিক দলগুলির। টিকা নিতে কেন টাকা দিতে হবে, সেই প্রশ্নই তুলেছেন কুণাল ঘোষ। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব প্রতিটি নাগরিকের স্বাস্থ্য, নিরাপত্তা, কোভিড এই সুরক্ষাটার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।
তো এতদিন কেন্দ্রীয় সরকার মানুষকে কথার জাগলারিতে বলে এসছে যে আমরা বিনা পয়সায় দিচ্ছি, কিন্তু বিনা পয়সায় দেয়নি, বিপুল টাকা ঘুরপথে তুলে নিয়েছে আপনার আমার পকেট থেকে। শুধুমাত্র বেসরকারি কেন্দ্রে বুস্টার ডোজ নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের একাংশ। সরকারি হাসপাতালে কেন পাচ্ছে না, কেন বেসরকারি হাসপাতাল থেকে পাওয়া যাবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং অসুবিধায় ফেলবে। অনেক মানুষ কিন্তু এই প্রতিষেধক কিনতে পারবেন না, এটা ভাবা উচিত। যদিও টিকার নামে ব্যবসার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে তিনি টিকা দেবেন, তিনি টিকা নাকি কিনে নেবেন। ভোটের সময় তার অন ক্যামেরা স্টেটমেন্ট আছে। তিনি কত লক্ষ কত কোটি 8-9 কোটি মানুষের জন্য পশ্চিমবঙ্গের কত কোটি টিকা কিনেছেন আগেও তৃণমূল কংগ্রেসকে বলতে বলো। বেসরকারি টিকাকরণ কেন্দ্রে করোনা ভ্যাকসিনের দাম নেহাত কম নয়। কোভিশিল্ড হলে একরকম, কোভ্যাক্সিন হলে আরেক রকম দাম। দেশের সিংহভাগ মানুষের কাছেই টাকা দিয়ে টিকা নেওয়া বাহুল্য, অনেকের সেই সামর্থ্যও নেই। এই বিষয়টিকে সামনে রেখেই টিকার নামে ব্যবসা করার অভিযোগ করছে বিরোধীরা। এখন আরও একটা বড় প্রশ্ন হলো, করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কি তাহলে আজীবন একটার পর একটা ডোজ নিয়ে যেতে হবে? রিপাবলিক বাংলা। আপনাদের হয়তো মনে হচ্ছে যে আমরা কেন এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে, যেখানে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেখানে ঐতিহাসিক একটা সাক্ষাৎকার প্রেসিডেন্ট জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট, যিনি প্রথমবার ক্যামেরার সামনে এত দীর্ঘ একটা পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দিয়েছেন অর্ণব গোস্বামীকে, সেই সময় কেন আমরা এই বিষয় নিয়ে এতজন ডাক্তারকে নিয়ে এই যে আলোচনাটা, এই যে মত প্রকাশের যে পরিধিটা, সেটা কেন শুরু করেছি? তার একটাই কারণ হচ্ছে, প্রাইম টাইমে আমরা বারবার যে কথাটা বলেছি যে প্রাইম টাইমটা মানুষের এবং মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা বারবার চেষ্টা করেছি যে আপনাদের যে দুর্দশা, আপনাদের যে প্রশ্নগুলো, তার যাতে উত্তরগুলো আমরা খুঁজতে পারি। এবং 2 বছর আগে আমরা হয়তো কিছুটা দেরি করেছিলাম আসলে ভয়গুলো কোথায় সেগুলো বুঝতে, কিন্তু এবার যদি সত্যি ভয় থাকে তাহলে সেগুলো আগে থেকে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর যে কথাটা আছে, সে আগে থেকে প্রতিষেধক নেওয়া যদি সত্যিই গুরুত্বপূর্ণ থাকে, তাহলে এই নিয়ে তর্ক হোক, এই নিয়ে রাজনীতি হচ্ছে, কিন্তু আসলে 130 কোটি মানুষ সুরক্ষিত থাকুক, দুধে ভাতে থাকুক আমার সন্তানেরা, এটা নিয়েই আমরা আজকের এই বিতর্ক করছি। এবং এই মুহূর্তে যারা বিতর্কে অংশগ্রহণ করছেন তারা আমার সাথে রয়েছেন। ডক্টর শশী পাজা রয়েছেন, রাজ্যের মন্ত্রী, চিকিৎসক এবং তৃণমূল মুখপাত্র রয়েছেন। ডক্টর ফুয়াদ হালিম, চিকিৎসক এবং সিপিআইএম নেতা রয়েছেন। তন্ময় মুখোপাধ্যায়, চিকিৎসক এবং অবশ্যই বিজেপির তরফ থেকে, এবং ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক রয়েছেন, ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট শুভ্রজ্যোতি ভৌমিক রয়েছেন। আমি প্রথমে শশী পাজার কাছে যাব। দিদি, একটা বিষয়ে বাংলার মানুষ জানতে চাইছে যে আপনারা এই যে জায়গাটা তৈরি হয়েছে, সেই জায়গাতে প্রবলেমটা ঠিক কোথায় হয়েছে? আপনারা কি এটাকে ওয়েলকাম করছেন যে স্টেপটা নেওয়া হয়েছে? কেন্দ্রীয় সরকার বলেছে যে প্রিভেন্টিভ ডোজ যেটা, সেই প্রিভেন্টিভ ডোজটা নেওয়া হোক এবং সেটা বেসরকারি জায়গা থেকে নেওয়া হোক। কারণ কি আমরা দেখেছি 2 বছরে কি করে ভ্যাকসিন দিয়েছে সারা দেশকে নয়, সারা পৃথিবীকে কেন্দ্রীয় সরকার। শশীদি, প্রথমে বলে দিই সঞ্চালক, আপনি আপনার নামও ধরতে পারেনি বিকজ লাইনটা অত্যন্ত ডিস্টার্ব, অডিওটা এত ডিস্টার্ব ছিল যে আমি পুরো প্রতিবেদন কিছুই শুনতে পারলাম না। এই একটু করে আপনার প্রশ্নটা শুনলাম। আমি শুধু এইটুকু বলি যে যেটুকু আপনি প্রশ্ন জিজ্ঞেস করলেন তার আর্ধেকে সহমতি প্রকাশ করছি, আর বাকিতে না। এখন কথাটা হচ্ছে যে নতুন করে যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে গাইডলাইন্স কিংবা নির্দেশিকা দিয়েছে, সেটা বোধহয় নিশ্চয়ই আমি মনে করি প্রতিবেদনে আপনারা দেখিয়েছেন। এখন মানুষের উপর ছেড়ে দেওয়া হয়েছে যে আপনি নেবেন কি নেবেন আপনার ঠিক করুন। দ্বিতীয়ত কিনে নিতে হবে। তা এত দিন ধরে আমরা কিছু এখন রিপোর্টও পাচ্ছি আমরা যে বাইরে একটা সংক্রমণ দেখা যাচ্ছে, তো 4th ওয়েভে সম্ভাবনাও রয়েছে। আবার স্ট্যাটিস্টিক্স যদি দেখেন যে প্রথম ডোজ দ্বিতীয় ডোজ যদি দেখি, ভারতবর্ষে 185 কোটি মানুষ পেয়েছে, কিন্তু সেকেন্ড ডোজ নিলে পরে যেটাকে আমরা মনে করতাম যে একটা অ্যান্টিবডি তৈরি হওয়ার জায়গা, এবং সেইটা এখনো 60.6%, 83 কোটি মানুষ যারা সেকেন্ড ডোজ পেয়েছে। এরপরে প্রিকশনারিতে এসছে, অর্থাৎ 2টো ডোজের ক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষে এইটাই সংখ্যা মানুষ পেয়েছে।
এমন অবস্থাতে তখন ফার্স্ট ওয়েভ যে স্ট্রেনের জন্য হয়েছে সেটা ছিল কাপ্পা স্ট্রেন, সেকেন্ড যেটা হয়েছে সেটা ডেল্টা স্ট্রেন, থার্ড আমরা দেখলাম ওমাইক্রন, ফোর্থে এই দুটো ডেল্টা এবং ওমাইক্রন কম্বিনেশনে আসবে, এরকম গুলো চলছে। মারাত্মক ডেল্টা ভ্যারিয়েন্টও দেখলাম, একটু হালকার মধ্যে দিয়ে ওমিক্রনও দেখলাম। আবার এটাও ঠিক, দেরি করে আরম্ভ করলেও কোভিড ভ্যাকসিনেশনটা জানুয়ারি 2021-তেও, এবং সেটা যতটা একটা ভ্যাকসিন ডিসপ্যারিটি ছিল আমরা দেখলাম, কিছু রাজ্য ভালোভাবে পেয়েছে, কিছু রাজ্য তার অনুপাত অনুসারে পায়নি, এইগুলোও দেখলাম। ভয়ঙ্কর কোভিড মৃত্যুও আমরা দেখলাম। আবার কোভিড যে থার্ড ওয়েভ ওমাইক্রন, তাতে হালকা উপসর্গ, কিছুটা ভ্যাকসিনেশনের প্রোটেকশনের জন্য হালকা কিনা কিংবা মারাত্মক বিষয় সেটা আমরা দেখলাম। অর্থাৎ সবকিছুতে দাঁড়িয়ে আছে যে there is a race between the COVID variant এবং ভ্যাকসিন। মানে শশী দেবী, আপনি এমন বলছেন যে অবস্থায় মানে এতদিন- কেন্দ্র যে কাজটা করছে, আমার খুব সহজভাবে এতদিন একটাই বিনা প্রশ্ন, পয়সা। সেটা কি ঠিক না ভুল? সহজভাবে না, মানে আপনি এতদিনে বলছেন বিনা পয়সায় দেওয়া উচিত? এতদিনে বিনা পয়সা বললেন, তখন দেখালেন অনেক কথা বললেন, অ্যানাউন্সমেন্ট যে বিনা পয়সা দিচ্ছে, বিনা পয়সা দিচ্ছে, বিনা পয়সা। এখন আপনি বলছেন পয়সার বিনিময় দেবে। তখনও আমরা বলতাম যে কার পয়সা, মানুষের পয়সাটাই তো আপনারা দিচ্ছেন, তখন ভালো লাগলো না কথা। আজকে আপনি বলছেন এই অমুক টাকা 600 টাকা দিয়ে কিনে নিয়ে অপশন আপনার। ইউরোপে, চায়নাতে ফোর্থ ওয়েভের প্রভাবটা পড়ছে, এমন অবস্থায় যেন কোথাও না কোথাও মনে হচ্ছে আপনি নিতেও পারেন, না নিতে পারেন, কিন্তু কিনে নিতে হবে। আর এত দিন ধরে তারপরে দুটোটাই ডাইকোটমি রয়েছে, মানে দুরকম দেখলাম, দুরকম চিত্রটা দেখলাম। বেশ, মানে শশীদি বলছেন যে দ্বিচারিতা, শশীদির পক্ষ থেকে যে যুক্তি তোলা হলো। ডক্টর তন্ময় মুখার্জির কাছে যাব। ডক্টর মুখার্জি, এখানে একটা প্রশ্ন যে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা বিরোধীরাও প্রশ্ন তুলছে, যে এই মুহূর্তে বুস্টার ডোজের কতটা প্রয়োজন ছিল, আর যদি প্রয়োজন থেকে থাকে তাহলে সেটা বিনামূল্যে নয় কেন, সেটা কেন বেসরকারি হাতে? এটা কি একটা সাধারণ মানুষের জন্য একটা বিলাসিতার জায়গা হয়ে যাচ্ছে না? আর সেটা যদি হয়ে থাকে তাহলে কজন কিনতে পারবেন, কজন নিতে পারবেন বুস্টার ডোজ? দেখুন, আপনাকে আপনার প্রশ্নের উত্তরের আগে আমি যেটা বলবো, সেটা ডক্টর পাঁজা অনেক কথা বললেন। আমি একটা কথাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেস একটা নৈতিকভাবে দেউলিয়া দল। সেই দলের কোনো নেতা মন্ত্রীর এই ফ্রি ভ্যাকসিন সম্বন্ধে কোনো কিছু বলার অধিকার তারা হারিয়েছে। কেন এই কথা বলছি? আপনারা জানেন, যখন ইলেকশন চলছে 2021-এ, তখন তৃণমূলের নেতা মন্ত্রীরা এবং মাননীয়া বিভিন্ন জায়গায় গিয়ে বলেছিলেন যে আমরা ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে ফ্রি ভ্যাকসিন দেব। তারপরে কি হলো? 2000 মেতে ক্ষমতায় আসলেন, এসে পুরো ডিগবাজি খেলেন। খেয়ে কি বললেন? কেন কেন্দ্রীয় সরকার ফ্রি ভ্যাকসিন দিচ্ছে না, কেন কেন্দ্রীয় সরকার প্রত্যেক রাজ্যকে ফ্রি ভ্যাকসিন পাঠাচ্ছে না, আমরা তার দাবি জানাচ্ছি, আমরা তার জন্য আন্দোলন করব। পুরো ডিগবাজি। এরপরে কি হলো? মোদিজির নেতৃত্বে একটা জনদরদী সরকার সমস্ত রাজ্যে ফ্রি ভ্যাকসিন পাঠালেন। আর পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, সেই রাজ্যে ফ্রি ভ্যাকসিন নিয়ে স্ক্যাম হলো। দেখা গেল নেতা মন্ত্রীদের সাথে ফোর্স্টারের ফটো, তৃণমূলের এমপি পাচ্ছেন ফেক ভ্যাকসিন। শশীদির উত্তর নেব এখানে। ডক্টর মুখার্জি, শশীদির উত্তর নেব। হ্যাঁ, নিশ্চয়ই। শশীদি, যেখানে উনি আপনারা বলে অভিযোগ দিয়েছেন তো। করছেন সেখানে রাজ্যে এত বড় একটা স্ক্যাম সামনে আসছে। একজন ডাক্তার মানুষ, ডক্টর সম্মানীয় ডক্টর মুখোপাধ্যায়, আপনি ডাক্তারি ছাড়া পুরোপুরি রাজনীতিতে চলে গেলেন। আপনি জাস্টিফিকেশনটা দিলেন না যে প্রিকশনারি ডোজ, এই বুস্টার ডোজটা উপযোগী কি উপযোগী না। আপনি সায়েন্স থেকে পুরো ডিভিয়েট করে সরাসরি চলে গেলেন। ওটাও বলবো, আমি বলেছি ওটা উত্তর দেব। বাণিজ্যিক দিকটাও ধরলেন না, আপনি কিন্তু বাণিজ্যিক দিকটাও ধরলেন না। আমি বলিনি, তারপর আপনি উত্তরটা নিশ্চয়ই দেবেন। শুনুন, আপনি বলে নিন। আমাকে বলতে দেওয়া হবে, আমি আপনারটা বলবো। আমি আপনারটা প্রথমে বলে নিলাম যে একটা নৈতিকভাবে দেউলিয়া দল, সেটা আমি বললাম। উনি কিন্তু আমায় বলতে দিলেন না, এবার উনি কিন্তু আমায় প্রশ্নের উত্তর দিতে দিলেন না। শশী বাজা বলুন, ডক্টর শশী বাজা বলুন। সময় দিচ্ছি আপনাকে সময় দিচ্ছি, 30 সেকেন্ড সময় শশীদি, আপনি বলুন। উনি ভ্যাকসিন ফ্রি কথা বলছিলেন, আমরা ঘোষণা করেছিলাম ইলেকশনে। শুনুন, বিহারে যখন ইলেকশন হবে তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহারের নির্বাচনের আগে বললেন आप सबको फ्री वैक्सीन मिलेगा। কে ঘোষণা করেছিল? বিজেপি।
ভ্যাকসিন নিয়ে রাজনীতি আপনারা করেছেন। তারা দিয়েছে, BJP ইলেকশন free এখানে vaccine দিয়েছে। 8 দফা ইলেকশন কে করলো পশ্চিম বাংলায়? কার অঙ্গুলি হালে হয়েছিল? তার সাথে তখন পই করে লাস্ট 3 ফেজ গুলোতেও আমরা বললাম ক্লাব বেশ করে বেশ একটা phase। বেশ বেশ এত চেষ্টা করলেন তন্ময় মুখোপাধ্যায় জবাব দিন যে ভ্যাকসিন নিয়ে রাজনীতি, ভারতে সবকিছু নিয়ে রাজনীতি হয়, ভ্যাকসিন মহামারীর সময় ভ্যাকসিন নিয়েও রাজনীতি হয়েছে। আপনাকে 30 সেকেন্ড দেওয়া হচ্ছে, তারপর আমি ডক্টর ফুয়াদ হালিমের কাছে যাব। রাজনীতি বিজেপি করেনি, বিজেপি যেটা বলেছে সেটা করেছে। বিহারে বলেছে ফ্রি ভ্যাকসিন দেবেন, বিহার শুধু না পুরো দেশে দিয়েছেন। আর ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল বলেছিল ফ্রি ভ্যাকসিন দেবেন, তারপরে দেননি, ডিগবাজি খেয়েছেন। এই হচ্ছে পার্থক্য। এবার আপনি যেটা বললেন প্রিকশনারি ডোজ, এইটা নিয়ে আমি বলি, আপনারা জানবেন যে আইসিএমআর থেকে বলা হয়েছে যে কোভিড এখন ইন্ডিয়াতে এন্ডেমিক হয়ে গেছে। মানে এন্ডেমিক মানে কি? মানে আমাদের কোভিড নিয়ে থাকতে হবে। যেমন আরও বিভিন্ন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে আমরা থাকি, আমাদের শীতকালে অনেক মানুষের ইনফ্লুয়েঞ্জা হয়, থাকতে হবে। বেশ, ফুয়াদ হালিম, আপনি দেখতে পেলেন যে শাসক দল, রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দলের সমর্থক যারা রয়েছেন এখানে পেশায় চিকিৎসক, তাদের একটা বক্তব্য। আমাদের বক্তব্য, বাংলার মানুষের বক্তব্য হচ্ছে বিনা পয়সায় কিছু মানুষ বলছেন যে বিনা পয়সায় আমার ভ্যাকসিন পাওয়ার অধিকার। আরেকটা পক্ষ বলছেন যে সবকিছু বিনা পয়সায় কেন? চাল, ডাল, তেল, নুন, লক্ষ্মীর ভান্ডার, 500 টাকা, সবকিছু বিনা পয়সায় কেন? টাকা দিয়ে কিনুন। কি বলবেন আপনি? এটা তো স্পষ্ট যে বিগত দুটি ভাইরাস ঘটিত রোগ, যার উপরে আমরা মানুষ প্রজাতি হিসেবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেটা হচ্ছে স্মল পক্স এবং পোলিও। দুটোর টিকাকরণ কর্মসূচি সরকারি ব্যবস্থাপনার মধ্যে বিনামূল্যে মানুষকে আমরা দিতে পেরেছিলাম, পৃথিবীর শিশুদেরকে আমরা দিতে পেরেছিলাম বলেই আমরা স্মল পক্সকে নির্মূল করে ফেলেছি এবং পোলিওকে নির্মূল করার একদম দরজায় দাঁড়িয়ে আছে। ফলে মানব সমাজের অভিজ্ঞতা বলছে স্বাস্থ্যের ক্ষেত্রে বিনামূল্যে টিকাকরণ করলেই আমরা সাফল্য পাবো। দুটি তৃণমূল এবং বিজেপির পার্টির লোকজনের কথা শুনে যেটা স্পষ্ট হয়ে গেল যে দুটি দল নির্বাচনের আগে বলেছিল মানুষকে বিনামূল্যে টিকাকরণ করাবে এবং নির্বাচনের পরে উভয় পক্ষ কিন্তু তার কথা রাখিনি। এখন পৃথিবীব্যাপী আমরা জানি যে যেই দেশে স্বাস্থ্য বিক্রি হয়, সে আমেরিকা, 100% স্বাস্থ্য ওখানে বিক্রি হয়। সেই দেশটা কোভিডকে মোকাবেলা করতে পারেনি। তাদের প্রায় 10 কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং 10 লক্ষর বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। যেই দেশে পৃথিবীতে স্বাস্থ্য বিক্রি করা হয় না, সেই চীনে আমরা দেখছি যে 2 লক্ষর বেশি কোভিড পজিটিভ হয়নি আর 5000-এর বেশি মানুষ এখন মৃত্যু সংখ্যা পেরোয়নি। ফলে পৃথিবীর মধ্যে থেকে কোভিড এর অভিজ্ঞতাই বলে দিচ্ছে সেখান থেকে কোনো ডেটা সব ম্যানিপুলেটেড ফেক ডেটা বের হয় পাবে। এক্স্যাক্টলি সেখান থেকে ফেক ডেটা নিয়ে কথা বলে লাভ নেই। ওইটা ওখানে পৃথিবীর মানুষ বিশ্বাস করে না। থেকে গেছে এখানে চায়না নিয়ে কথা বলছে, আমার কোনো আপত্তি নেই। শশীদি ফুয়াদ হালিম ডিবেট হবে। শশীদি, আপনার কি যুক্তি? আপনি কি বলছিলেন? না, আমি সেটাই বলছিলাম। সঞ্চালক মহাশয় বললেন যে চায়নাতে ডেটাই তো অ্যাভেলেবল হয়, উহান ল্যাবরেটরি থেকে আরম্ভ, এই প্রশ্নই রয়ে গেল। আর প্রধানমন্ত্রী যে 35,000 কোটি টাকা দেবেন, যে ফ্রি ভ্যাকসিনের দাবি যিনি করছিলেন, 35,000 কোটি টাকা নাকি আলাদা রাখা ছিল। আমাদের রাজ্যের বিভিন্ন গচ্ছিত টাকাগুলো আমরা পেলাম না এবং সেই টাকা থেকে খরচা করে বলছে আমি ফ্রি দিলাম। যে আগে বিজেপি যিনি মাননীয় ডাক্তারবাবু বলছিলেন বিজেপির পক্ষে কথাগুলো, আর স্বাস্থ্য সাথী এখানে রয়েছে, ভার্সেস ডেড বডি গুলো গঙ্গায় বয়ে চলে এলো। অক্সিজেন কি বলবেন? প্রচুর অক্সিজেন শর্টেজ। ফুয়াদ হালিম সিপিএম নেতা এবং চিকিৎসক ফুয়াদ হালিম কি বলবেন? বারবার বাংলাকে স্বাস্থ্যের ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কোথাও গিয়ে একটা ডিমিন করার চেষ্টা করেন, ছোট করার চেষ্টা করেন। না, এটা তো স্পষ্ট যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টিকাকরণ কর্মসূচির মধ্যে যে ভূমিকাটা পালন করার কথা ছিল সেটা তারা ভূমিকা পালন করেনি এবং আদর্শগতভাবে কেন্দ্রের যে নীতি,
যে টিকার এক অংশ বাজারের মাধ্যমে বিক্রি করা হবে, সেটা সক্রিয়ভাবে তৃণমূল সরকার কিন্তু বিরোধিতা করেনি এবং পশ্চিমবাংলায় হচ্ছে বেসরকারি হাসপাতাল এবং সংস্থার মাধ্যমে টিকা বিক্রি হয়েছে। ফলে এটা হচ্ছে রাজ্য সরকারের নীতির হচ্ছে দুমুখী চেহারা, সেটা স্পষ্ট হয়ে গেছে। আমি যেটা বলছি যে টিকাটা ব্যবহার করে রোগের উপরে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, এটা যদি হচ্ছে বাজারের হাতে ছাড়া হয়, সে আংশিক হোক অথবা সামগ্রিক হোক, সেটা এনারা আমেরিকার হচ্ছে অভিজ্ঞতা এবং ভারতবর্ষের অভিজ্ঞতা যারা হবে। বিনা পয়সার টিকাও নিয়েছে, বিনা পয়সার টিকা নেবে, আবার ক্রিটিসাইজও করবে। আর কোভিড কালেতে এনাদের কাউকে কিন্তু মাঠে ময়দানে পাওয়া যায় বিনা পয়সার টিকা নেওয়াটা আপনি সমর্থন করছেন না আপনি লজ্জাবোধ করছেন? আপনি ডাক্তার না, না, আপনি ডক্টর ডাক্তারি শশী করে পাজা, নিচ্ছেন, আমার বিনীত কিন্তু আপনার প্রশ্ন, দল আপনার কাছে আপনার দল যে কোভিড বিনা কালেতে পয়সায় মাঠে যারা ময়দানে কোথাও ছিল না, করছে, কোথাও ছিল না। তাদের কি বিনা লজ্জিত পয়সায় থাকা নিয়েছে। উচিত? শুনুন, তাদের কি বিনা লজ্জা পয়সা পাওয়া বলে উচিত কথাটা যেহেতু কি? ওরা বিনা পয়সায় আপনার হচ্ছে আমার ট্যাক্সের টিকাকরণ টাকা, করছে? আপনার আমার ট্যাক্সের না, না, টাকা আপনি এই কি দিয়ে কথা বলছেন? কেন্দ্রীয় সরকার আপনি এই কি কথা বলছেন আর আপনি ডক্টর সেটা শশী মেনে পাজা? নিচ্ছেন। যারা আপনি কি হচ্ছে বলছেন? ভারতবর্ষের অধিকাংশ মানুষ, আপনার স্মল পক্সের সামগ্রিক হচ্ছে বিজ্ঞান, মেডিকেল সায়েন্সের অভিজ্ঞতা, পোলিও ভ্যাকসিনের মেডিকেল সায়েন্সের সামগ্রিক অভিজ্ঞতা, এটাকে আপনি খারিজ করে দিলেন। আরম্ভ করে কোভিড হাসপাতাল, আরে বামপন্থীরা তো বলবেন না, বামপন্থীরা আপনি আপনারা হচ্ছে বলবেন না, মৌলিক হচ্ছে অভিজ্ঞতা, ভাইরাস ঘটিত রোগকে কিভাবে পরাস্ত করা যায়। আমরা জানি যে 6টি রোগে সেই টিকাকরণ করা হয়, সেই 6টি রোগের বিরুদ্ধে টিকাকরণের ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, সেখানে হচ্ছে আমরা হচ্ছে সাধারণ নাগরিককে যে টিকাকরণ করছি সরকারি পরিকাঠামোর মধ্যে। ডক্টর শশী পাজা, আপনার সরকার যে ব্যবস্থাপনা চালায়, সেই ব্যবস্থাপনার মাধ্যমে যে টিকাকরণ করা হচ্ছে, সেই টিকাকরণের মধ্যে শয়ে শয়ে শিশুদের হচ্ছে প্রাণ রক্ষা হচ্ছে। তাদের কি লজ্জিত হওয়া উচিত যেহেতু ওরা বিনা পয়সায় টিকাকরণ করছে? আপনি এই কি কথা বলছেন ডক্টর শশী পাজা? এর উত্তর নেব শশীদের কাছ থেকে, 30 সেকেন্ড সময় দিচ্ছি। ডক্টর ফুয়াদ হালিম, আপনার প্রশ্নের উত্তর শশীদের কাছ থেকে নেব, 30 সেকেন্ড সময়। শশীদি বলুন। ডক্টর ফুয়াদ হালিমের প্রশ্ন আমি বুঝতে পারিনি, কি বলতে চাইছেন উনি? ওনার সময়কালে, বামপন্থীদের সময়কালে স্বাস্থ্য নিয়ে তারা যা দুরবস্থা, যে অবস্থায় ফেলে গেছিলেন, কঙ্কাল অবস্থায় ফেলে গেছেন, তার প্রতি তাদের প্রশ্ন করার অধিকার আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পরে নতুন হাসপাতাল এবং বেকেন্দ্রীকরণ অস্বীকার করবেন? আপনি কি অস্বীকার করবেন? ফুয়াদ হালিম জবাব চাইছে বাংলা, আপনি কি অস্বীকার করবেন? আপনাদের সময় শশী বুঝতে পেরেছি, আপনার সময় শেষ। ফুয়াদ হালিমকে 30 সেকেন্ড দেওয়া হোক, তারপরে সুব্রজ্যোতি ভৌমিক এবং অরিন্দম পান্ডে বসে আছেন। ফুয়াদ হালিম, আপনাদের সময়ের যে ইনফ্রাস্ট্রাকচার, স্বাস্থ্য পরিকাঠামো বামফ্রন্টের সময় আর তৃণমূলের সময়, সেটাকে একেবারে বদলে দিয়েছে যে তৃণমূল সরকার, সেটাকে কি আপনি অস্বীকার করতে পারবেন? জবাব চাইছে বাংলা। আমি একটা সূচকগুলো আপনার সামনে দিচ্ছি। সেই সূচক যে ল্যাপ্রোস্কোপিক টিউবেক্টমি অপারেশন, যে মহিলারা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং অপারেশন করায়, 2011 সালে সমস্ত টিউবেক্টমি অপারেশনের 15% হচ্ছে ল্যাপ্রোস্কোপিক টিউবেক্টমি হতো এবং সেই ল্যাপ্রোস্কোপিক যেটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই অপারেশনের হচ্ছে শতাংশটা বাড়ছিল। আমরা শেষ শতাংশ যেটা পেলাম সেটা হচ্ছে সেটা কমে 5%তে নেমে গেছে, যেখানে 38,000 অপারেশন ল্যাপ্রোস্কোপিকলি হচ্ছিল, দূরবীন দিয়ে হচ্ছে পেটে ছোট ফুটো। শশী ভাই 10 সেকেন্ড কি বলবেন পাল্টা? আমি বলছি যে এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন শিশু মৃত্যুর হার, মায়ের মৃত্যুর হার কমেছে। আরে লজ্জা করে না যে উনি হচ্ছেন বছর পর বছর শিশু মৃত্যু, বছরে যেমন দুর্গাপূজা হয় ঠিক সেইভাবে। বেশ বোঝা গেছে শশীদি, আপনার সময় শেষ। আমি ডক্টর মুখার্জির কাছে যাব। ডক্টর মুখার্জি হাত তুলেছেন অনেকক্ষণ ধরে, তারপর বাকি আমাদের সঙ্গে ডক্টর পান্ডে এবং ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক রয়েছে, তাদের কাছে যাব। কিন্তু ডক্টর মুখার্জি অনেকক্ষণ ধরে হাত তুলেছেন। ডক্টর মুখার্জি, শশী পাজা যেটা দাবি করছেন, যেটা বলছেন যে শিশু মৃত্যুর হার কমেছে রাজ্যে, প্রচুর সুপার স্পেশালিটি, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, সেখানে দাঁড়িয়ে পরিকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে স্বাস্থ্যে, সেটা কি অস্বীকার করতে পারেন? এটা একদম অস্বীকার করছি এই জন্যে যে উনি যেটা সুপার স্পেশালিটি হাসপাতাল বলছেন, ওটা সুপার স্পেশালিটি হাসপাতাল নয়, ওটা একটা ধোঁকা। আর যদি সুপার স্পেশালিটি হাসপাতাল হতো তাহলে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম থেকে একটা গোড়ালিতে চোট লেগেছে বলে এতটা পথ ট্রাভেল করে এসএসকেমে আসতে হতো না।
তার মানে তার থেকে প্রমাণ করা ওটা সুপার স্পেশালিটি হসপিটাল নয়। এইসব আচ্ছা, যুক্তিহীন এবার কথা, সুপার স্পেশালিটি কোনো যুক্তি নেই। আচ্ছা, আমি কোনো আপনাকে মাইনে আমি নেই। ডক্টর পাঁজা আমি আপনাকে একটা কথা বলছি মমতা শুনুন। বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল ডক্টর পাঁজা, তৈরি আপনার করেছে, সময় হয়ে গেছে, যে আমাকে একটু বলতে দিন। জনমানুষের জন্য করছে, সাধারণ মানুষের জন্য করেছে। ডক্টর পাঁজা আমাকে একটু বলতে দিন, সূর্য কথা, সুপার সাধারণ স্পেশালিটি মানুষের উপলব্ধি, সুপার স্পেশালিটি কাকে বলে? যে উপকার, সুপার- এটা তো গ্রাউন্ড রিয়ালিটি জানে না। সুপার স্পেশালিটি- এটা মাটিতে থাকে না, ডক্টর- হাওয়ায় হাওয়ায় কথা বলে। ডক্টর পাঁজা, আপনি একটু আমার কথা শুনুন। আপনি চিকিৎসক, অন্তত অসত্য কথা বলবেন আমাকে না। বলতে দিন একটু, সুপার স্পেশালিটি কাকে বলে? যারা এমবিবিএস পাস করে ফ্যামিলি ফিজিশিয়ান হয় তারা সব কিছু নিয়ে পড়াশোনা করে, তারপরে যারা মেডিসিন সার্জারি গাইনি করে তারা স্পেশালিটি করে, তারপরে যারা মেডিসিনের পরে কেউ কার্ডিওলজিস্ট হয়, নিউরোলজিস্ট হয়, প্লাস্টিক সার্জন হয়, নিউরো সার্জন হয়, সেটা হচ্ছে সুপার স্পেশালিটি। আপনি বলতে পারবেন যে আপনার এই সুপার স্পেশালিটি হসপিটালে কোন হাসপাতালে বাইপাস সার্জারি হয়, কোন হাসপাতালে নিউরো সার্জারি হয়? আপনি আজকে টিভি শোনে বলতে পারবেন? আপনাকে একটা প্রশ্ন করতে পারি? না, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি প্রথমে উত্তর দিন। ভারতবর্ষে আপনার বিজেপি শাসিত রাজ্যে কোন রাজ্যে আপনি ভালো স্বাস্থ্য পরিষেবা? আপনারা নিজেরা প্রক্লেম করেছেন, আপনারা নিজেরা মানুষকে বলেছেন সুপার স্পেশালিটি। গুজরাটের আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি অন্যদিকে ঘুরে যাচ্ছি আপনার জন্য। উত্তরপ্রদেশে গোরখপুরে যে শিশু মৃত্যু হলো মনে আছে, আর সেই ডক্টর কফিল খান যেটা আপনাদের এক্সপোজ করে। আমরা উত্তরপ্রদেশ অন্য রাজ্যে চলে গেছি। আমরা যে বিষয়ে ছিলাম আসছি। আমি শশীদি আপনার কাছেও আসবো, ডক্টর মুখার্জি আপনার কাছেও আসবো। আমাদের সঙ্গে দুজন চিকিৎসক অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। আমি ডক্টর সুব্রজ্যোতি ভৌমিকের কাছে যাব। ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক, এই মুহূর্তে যা পরিস্থিতি, যেখানে একটা নতুন যে ভ্যারিয়েন্ট সেটার সন্ধান পাওয়া গিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বুস্টার ডোজ যেটাকে নিয়ে এখন বিতর্ক চলছে, এটার কি আদৌ প্রয়োজন ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে দুটো ডোজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এই মুহূর্তে যা পরিস্থিতি, সেখানে বুস্টার ডোজের খুব প্রয়োজন? আপনি যদি আজকে সারা বিশ্বের চিত্রটা দেখেন, সেখানে যদি আমেরিকার থেকে শুরু করি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আমেরিকা যে বডিটা আছে, যে ইনফেকশন কোভিড-19 ইনফেকশন নিয়ে নির্দেশিকা জারি করছে আমেরিকাতে এবং WHO এর সাথে হাত মিলিয়ে কাজ করছে, তারা কিন্তু বলে দিয়েছে যে বুস্টার ডোজ দরকার প্রত্যেকটি মানুষের যারা দুটো করে ডোজ নিয়েছে 6 মাসের পরে। কেন? অ্যান্টিবডি প্রতিরোধ করার কোর্স যেগুলো আছে কোভিড-19 এর, সেগুলো কমে যাচ্ছে এবং সেটাকে বুস্ট আপ করার জন্য বুস্টার ডোজগুলো দরকার। এবং আমেরিকাতে, ইউকেতে যেগুলো আমাদের উন্নত দেশ আছে, সেখানে কিন্তু অলরেডি বুস্টার ডোজ দেওয়া চলছে। সেই চিন্তা ভাবনা ধরেই কিন্তু ভারত সরকার বুস্টার ডোজ শুরু করেন আমাদের হাই রিস্ক পপুলেশনে, যেটা 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ অ্যান্ড হেলথ কেয়ার ওয়ার্কার, ডাক্তারদের মধ্যে। এবং 10ই এপ্রিল থেকে আমরা যা জানতে পারছি যে বুস্টার ডোজ 18 বছরের উপরে শুরু হয়ে যাবে। এবং ডেফিনেটলি যেটা আমরা দেখতে পাচ্ছি যে বুস্টার ডোজের রিকোয়ারমেন্টটা নিয়ে কিন্তু ভারত সরকারের যে অ্যাপেক্স বডি আছে ICMR, তাতে কিন্তু একটা দুটো মত ডেফিনেটলি আছে। আমরা খবরের কাগজেই জানতে পেরেছিলাম যে কিছু পার্সেন্টেজ যারা ICMR এ আছেন তারা কিন্তু মনে করছেন যে বুস্টার ডোজটা এখনো না দিলে হবে, কেন তৃতীয় ওয়েভ একেবারে নিচের দিকে, তো আমাদের হার্ড ইমিউনিটির দিকে আমরা হয়তো এগিয়ে পড়েছি এবং হয়তো পৌঁছে গেছি। এবং আরেকটা সেকশন আছে সেটা কিন্তু মনে করছে না। সেই মাঝামাঝির পথ আমার মনে হয় খুঁজে নিয়েছে কেন্দ্রীয় সরকার, যেখানে কিন্তু প্রাইভেট হাসপাতালগুলোকে বাছাই করে তারা বুস্টার ডোজ দেওয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ বেশ ডক্টর ভৌমিক, আপনি আমাদের সাথে থাকুন। ডক্টর অরিন্দম পান্ডেও আছে এবং অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে ইউটিউবে যারা দেখছেন, আমাদের রিপাবলিক বাংলার দর্শক যারা, যাদের জন্য প্রাইম টাইম করা, আপনারা বলুন যে আপনারা বিনা পয়সায় ভ্যাকসিন তার পক্ষে না আপনারা মনে করছেন যে এই মুহূর্তে আমরা ভ্যাকসিন হয়তো নেব না, পরে নেব, টাকা দিয়ে বেসরকারি জায়গায় নেব, এটা নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে গেছে এবং আপনারাও সেই বিতর্কে অংশগ্রহণ করুন। কিন্তু ডক্টর পান্ডে, এই মুহূর্তে বেসিক কয়েকটা জিনিসের মধ্যে এখন কি আমাদের ভ্যাকসিনটাও ধরতে হবে? রুটি, কাপড়া, মাকান এবং ভ্যাকসিন, এটাও কি এখন গভর্নমেন্টগুলোর পলিসির মধ্যে আনতে হবে, স্বাস্থ্য পলিসির মধ্যে? দেখুন, যেটা বলার এই ব্যাপারে যে ভালো করে বুঝতে হবে যে একটা জিনিস আমরা আলোচনা করছি, ভ্যাকসিনেশন, এটা একটা প্রিভেন্টিভ হেলথ কেয়ার বা প্রিভেন্টিভ মেডিসিনের মধ্যে পড়ে। আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাটা অনেকটা মিশ্র স্বাস্থ্য ব্যবস্থা, কারণ আমরা এক্ষুনি দেখছিলাম অন্যান্য যারা এক্সপার্ট আছে বলছিলেন যে ইউকেতে কি হয়, USA তে কি হয়। ইউকেতে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাই গভর্নমেন্ট রেগুলেটেড, গভর্নমেন্ট কন্ট্রোল এবং ফাইন্যান্স বাই গভর্নমেন্ট।
যেটা ন্যাশনাল হেলথ স্কিম বলে আমরা জানি। আমেরিকাতে আবার পুরোটাই উল্টো, পুরোটাই অলমোস্ট প্রাইভেটারাইজ, কিন্তু গভর্নমেন্ট রেগুলেশন এখানে প্রত্যেকটা স্টেপে দেখে যে সব ঠিকঠাক চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না। কিন্তু পৃথিবীর যে জায়গাতেই যান, প্রিভেন্টিভ মেডিসিন কিন্তু দিস ইজ আ রেসপন্সিবিলিটি অফ দি গভর্নমেন্ট, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক। এই ভ্যাকসিনেশন আমরা দিচ্ছি মানে আমরা বেসিক্যালি প্রিভেন্টিভ মেডিসিন প্র্যাকটিস করছি। এটা কেউ একজন ইচ্ছে করে হলো গেল নিয়ে নিলাম এরকম করে হয় না। পৃথিবীর সমস্ত সভ্য দেশ, ওয়েস্টার্ন কান্ট্রি যারা এডুকেটেড, তারা ভ্যাকসিন যেটা বুস্টার ডোজ সেটা ম্যান্ডেটরি করেছে। এবং আমারও মনে হয় যে ভ্যাকসিনেশন যেভাবে একটা অ্যান্টিবডি টাইটার কমে যাচ্ছে একটা সময়ের পরে, আমাদেরও যে বুস্টার ডোজ বলুন বা প্রিকশনারি ডোজ বলুন সেটা ম্যান্ডেটরি করা উচিত। এবং এ ব্যাপারে কোনো কনফিউশন থাকা উচিত না, যেহেতু এটা একটা প্রিভেন্টিভ মেডিসিনের মধ্যে পড়ে, সুতরাং এর রেসপন্সিবিলিটিও কিন্তু গভর্নমেন্টকেই নিতে হবে। এই জায়গা থেকে যে বাধ্যতামূলক করা উচিত ডক্টর পান্ডে বলছেন, এই জায়গা থেকে আমার ডক্টর মুখার্জির কাছে প্রশ্ন। ডক্টর মুখার্জি, যেখানে বাধ্যতামূলক করা প্রয়োজন, কারণ আমরা দেখেছি বাইরের দেশে বিভিন্ন জায়গাতে ভ্যাকসিনের প্রতি মানুষের ইন্টারেস্ট বাড়ানোর জন্য বিভিন্ন গিফট দেওয়া হতো ভ্যাকসিনেশনের সময়। সেখানে আমাদের ভারতে প্রথমে প্রচন্ড অনীহা দেখা গিয়েছে ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে। এখন যদি আমরা বুস্টার ডোজকে বলি টাকা দিয়ে কিনতে হবে, তাহলে সেই অনীহা তো আরো বাড়বে, মানুষ তো বুস্টার ডোজ নেবেনই না। দেখুন, আমাকে আপনাকে এটা বলি আপনার চ্যানেলের মাধ্যমে, যে এই যে জনদরদি কেন্দ্রীয় সরকার 96% মানুষকে ফার্স্ট ডোজ দিয়ে দিয়েছে ভারতবর্ষে, 83% পেয়ে গেছে সেকেন্ড ডোজ, এবং 2.5 কোটি বুস্টার ডোজ দেওয়া হয়ে গেছে। তাহলে হচ্ছে যারা ভ্যাকসিন নেওয়ার ইচ্ছা আছে, ভ্যাকসিন নিতে চায়, তারা সবাই ভ্যাকসিন পেয়ে গেছে। এবার ডক্টর পান্ডে যেটা বলছেন যে ইউকেতে ন্যাশনাল হেলথ সার্ভিসেস স্কিম গভর্নমেন্টের, আমি সেই ইউকে সম্বন্ধেই বলছি। ইউকে গভর্নমেন্ট পলিসি নিয়েছে প্রিকশনারি ডোজ তাদেরকেই দেবে যারা 75 বা তার বেশি বয়স, এবং যারা ইমিউনোসাপ্রেস বিভিন্ন রকম কোমরবিডিটি আছে তাদেরকে দেওয়া হবে, নট ফর এভরিওয়ান, সবার জন্য নয়। এবং সেটা হচ্ছে এই যে বললেন গভর্নমেন্টের পলিসি আছে, ওখানে হচ্ছে গভর্নমেন্টই এটা বলেছেন যে, এবং এই প্রিকশনারি ডোজটা এই জন্যে যে এটা হচ্ছে এখন আমাদের সাথে থাকবে, হয়তো প্রতি বছর আমাদের নিতে হবে, হয়তো প্রতি 6 মাস পরে আমাদের নিতে হবে। তো সেটা হচ্ছে যিনি মনে করবেন যে হ্যাঁ আমার মনে হয় প্রোটেক্টেড থাকা উচিত, তিনি নিলেন। ডক্টর পান্ডে কি বলবেন? ডক্টর তন্ময় মুখার্জির বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলবেন? এরকম দেশও আছে, যেমন কিছু দেশ আছে, ইসরায়েল বলে একটা দেশ আছে, যাতে 100% পপুলেশন, অলমোস্ট 100% তারা বুস্টার ডোজ নিয়ে ফেলেছে। সুতরাং আমাদের উচিত যে সমস্ত দেশ থেকে তাদের ইসরায়েলে কি, বাংলার মানুষও জানতে চাই, ইসরায়েলে কি টাকা দিয়ে নিয়েছে না বিনা পয়সায় নিয়েছে? এটা যেটা আমরা বারবার বলছি, রুটি কাপড়া মাকান আর ভ্যাকসিন, এখন কি এইটাও, ভ্যাকসিনটাও কি একটা বেসিক নেসেসিটি? আমাদের বেসিক জিনিসের মধ্যে একটা ভ্যাকসিনটা দেওয়া, সরকার আমাদের ভ্যাকসিনও দেবে। যতক্ষণ না আপনি ফ্রি অফ কস্ট দেবেন প্রিভেন্টিভ মেডিসিন, ভ্যাকসিনেশন, যতদিন না আপনি ফ্রি অফ কস্ট দেবেন, সেই পলিসি সাকসেসফুল হতে পারে না। কিন্তু ডক্টর পান্ডে, ইসরায়েলের ডক্টর পান্ডে ফ্রি অফ কস্ট না দিলেও সবাই নিয়ে, যারা নেওয়ার ইচ্ছা তারা নিতে পারেন। যেমন আপনি ধরুন H1N1 ইনফ্লুয়েঞ্জা। কিন্তু আমরা যেখানে ডক্টর মুখার্জি, আমরা যেখানে অন্যান্য দেশের সঙ্গে তুলনা করছি, ইসরায়েলের কথা বলছেন ডক্টর পান্ডে, যেখানে জনসংখ্যা 92 লক্ষ, ভারতের মতো একটা দেশ যেখানে 139 কোটির দেশ, সেখানে এটা ইম্পসিবল মনে হচ্ছে না? যে কোনো সরকারের পক্ষেই এটা একটা অলিক কল্পনা মনে হচ্ছে না? যদি 2টো ডোজ আমরা দিতে পারি, তাহলে 3rd ডোজ দিতে অসুবিধা কি আছে? 3rd ডোজ গভর্নমেন্ট বলেছে দিচ্ছে ফ্রি অলরেডি। গভর্নমেন্ট হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার্স, ফ্রন্টলাইন ওয়ার্কার্স, 60+, তাদের সবাইকে ফ্রি দিচ্ছে সেমেতে, এবং সেটাকে স্পিডটা বাড়ানো হচ্ছে। শুধুমাত্র সরকার বলেছে যে 18 থেকে 60-এর মধ্যে, ধরুন একজন হচ্ছে ফিট পারসন, যেমন আমি, এবার হচ্ছে আমার হয়তো ইচ্ছা হলো আমি নেবো না, তো তাহলে আমার কাছে একটা প্রিকশনারি একটা ডোজ আমি নিতেও পারি, নাও নিতে পারি, এবং এটা বারে আমাকে নিতে হবে। ডক্টর মুখার্জি, এই জায়গা থেকে আমি ডক্টর শশী পাজার কাছে যাচ্ছি। ডক্টর শশী পাজা, যেহেতু আমি খোলাখুলি বলছি যে যেহেতু ভ্যাকসিন নিয়েও রাজনীতি হচ্ছে, আপনারা বারবার অনেকগুলো জিনিস নিয়ে এর আগেও বলেছেন, আমরা ডায়মন্ড হারবার মডেলে দেখেছি কোভিড টেস্ট কিট আপনারা নিজেরা কিনে নিয়েছেন, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ডায়মন্ড হারবারের সাংসদ নিজে কিনেছেন। ঠিক সেভাবেই ভ্যাকসিন কি সরকার, রাজ্য সরকার যেটা বলা হয়েছিল, রাজ্য সরকার কিনে বাংলার মানুষকে দিয়ে দিতে পারে না? বা রাজ্য সরকারের যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেখান থেকে বিনা পয়সায় দেওয়া যায় না? এরকম কি কিছু হওয়া যায়? এগুলো বাংলার মানুষ এই ভাবনাগুলোতে এখন ভাবছে। দেখুন অনেক কিছু হওয়া যায়। আমরা কি দেখলাম যে কেন্দ্র সরকারের তো ভ্যাকসিন প্রস্তুতিই ছিল না। আপনি ভাবুন তো, কোভিড
যে ভ্যাকসিনের সেকেন্ড ডোজের ইন্টারভালটা বেড়ে গেল কেন? যেই সময় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কোভিড ভ্যাকসিন, সেই সময় ভ্যাকসিনটা রাজ্যের কাছে প্রয়োজন। আমি যে ভ্যাকসিন ডিসপ্যারিটি মানে একটা বৈষম্যের কথা বললাম, এটা কিন্তু সত্যি, ভ্যাকসিনটা কিন্তু এখানে আসেনি, কিন্তু এটাও সত্যি যে এই যে এখানে এটা কি সত্যি না ভুল? ভ্যাকসিন ওয়েস্টেজটা সবচেয়ে মিনিমাল, ভ্যাকসিন ওয়েস্টেজটা সবচেয়ে মিনিমাল ছিল। আমি একটা জিনিস বলতে চাই, মানুষ হচ্ছে তৃণমূলের কাছ থেকে ফ্রি ভ্যাকসিন আশা করে না। এখনো সেকেন্ড ডোজ 60.6% হয়েছে। উনি যে 80% বলেছেন তা নয়, ডেটাটা দেখুন আপনার 83%, সেন্ট্রাল গভর্নমেন্টের 83% হয়েছে। 83 করোড় ভুল, 83 করোড়, 60.6%। আপনি eligible population দেখুন 15 প্লাস। ডেটাটা দেখে নিন। আর 50 ডক্টর পাজা আপনি শুনুন, ডক্টর পাজা আপনি একটু শুনুন, এটা আমাদের শেখাবেন না। ডক্টর পাজা আপনি ঠিক আছে, আমি সেকেন্ড ডোজ শুনুন এই জাগলাগিরি কোনো করবেন না। শুনুন, এলিজিবল পপুলেশন বলে কথা আছে 15 প্লাস, স্বীকার করুন 15 প্লাস। আর হচ্ছে আরেকটা কথা বলি, তৃণমূলের সরকার ফ্রি ভ্যাকসিন দেবে এটা বাংলার মানুষ আশা করে না। তারা অলরেডি বঞ্চিত হয়েছে। সেকেন্ড ওয়েভের পরে 5 লক্ষ মৃত্যু, এরা তো বুঝতেই আচ্ছা, পারেনি। আপনি একটু বলতে দিন আমাকে, কি আপনার মনে আছে মন্ত্রী বলেছিলেন? আপনি একটু বলতে দিন আমাকে, যে করোনা চলে গেছে, সময় দিয়ে দিচ্ছি, সময় দিয়ে দিচ্ছি, 30 সেকেন্ড শশীদি 30 সেকেন্ড বলুন আপনি। ডক্টর মুখার্জি যেটা বলছেন, ডক্টর মুখার্জি যেটা বলছেন যে বাংলার মানুষ আশা করেন না সরকারের কাছ থেকে কিছু। বাংলার মানুষ বলুন বাংলার মানুষের কথা তারা পরে বলবে। তারা বাংলার মানুষের টাকা বঞ্চিত করেছেন, বাংলার মানুষের টাকা তারা দিচ্ছেন না বাংলার সরকারকে, আগে তার জবাব দিন। জিএসটি টাকা পাই না, বাংলার প্রাপ্য ট্যাক্স থেকে যেটা তুলে নেয় সেটা দেয় না কেন? তারপরে তারা জবাব দিতে পারবেন? বাংলার বঞ্চনা আর্থিকভাবে কোণঠাসা করার চেষ্টা আমরা বুঝি না, বাংলার মানুষ বোঝে না। তন্ময় মুখার্জি স্ট্রেট প্রশ্ন, ব্যবসা করা হচ্ছে কিনা? প্রথম এবং দ্বিতীয় ওয়েভে যদি বিনা পয়সায় দেওয়া যায়, তৃতীয় ওয়েভে কেন দেওয়া যাবে না জানতে চায় বাংলা। আপনার 30 সেকেন্ড সময়। এটা কোনো ব্যবসা নয়, এবং তৃণমূলের কাছ থেকে বাংলার মানুষ আর ফ্রি ভ্যাকসিন আশা করে না, এবং বাংলার মানুষ ফ্রি ভ্যাকসিন পায় মোদিজি সরকারের কাছ থেকে। ডক্টর পাঁজা বললেন যেটা ট্যাক্স পেয়ার্সদের মানি, আমি বলবো ট্যাক্স পেয়ার্সদের মানি ভ্যাকসিনে খরচ হওয়া ভালো, ট্যাক্স পেয়ার্সদের মানি ক্লাবকে না দেওয়া উচিত। ট্যাক্স পেয়ার্সদের মানি ক্লাবকে দিলে মেলা খেলায় খরচ হওয়া সেটা মানুষের কাছে অনেক বেশি বেদনাদায়ক। মানুষ ট্যাক্স পেয়ার্সদের পয়সা যদি ভ্যাকসিন পায় সেটা অনেক বেশি ভালো কাজ। বেশ, ফুয়াদ আলিম এইটা নিয়ে ব্যবসা শুরু হয়ে গেল কি? আবার ভ্যাকসিন নিয়ে ব্যবসা শুরু হয়ে গেল জানতে চায় বাংলা। 30 সেকেন্ড সময়। যেটা স্পষ্ট কথা বলতে চাই যে ভ্যাকসিন যেটা ভারতবর্ষের জন্য যোগান দেওয়ার ছিল সেটা হচ্ছে সেপ্টেম্বর মাস 2020 সালে যে ডিমান্ডটা আমরা প্লেস করেছিলাম, সেই ডিমান্ডটা কিন্তু যেটা প্রয়োজনীয়তা ছিল তার থেকে অনেক কম। আমরা মাথায় রাখতে হবে আন্তর্জাতিক স্তরে কানাডা এবং অন্যান্য দেশগুলো যা ওদের প্রয়োজনীয়তা তার 6 গুণ বেশি তারা ভ্যাকসিনের ডিমান্ড করেছিল। কোম্পানিগুলোকে টাকা পয়সা দিয়ে তৈরি করার জন্য, প্রস্তুতির জন্য তারা সেইভাবে উৎসাহিত করেছিল। ভারতবর্ষের আইসিএমআর এবং কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কাছ থেকে যে ডিমান্ড গুলো চেয়েছিল, সেই ডিমান্ড এত কম গিয়েছিল পশ্চিম বাংলা। তার ফলে ভারতবর্ষের অন্যান্য রাজ্য, কেরল বাদ দিয়ে একমাত্র কেরল রাজ্য তাদের জনসংখ্যা অনুপাতে সঠিক পরিমাণের ভ্যাকসিন ডিমান্ড করেছিল। ফলে ইনিশিয়াল আমাদের ভ্যাকসিন ডিমান্ডটা ভেরি লো ছিল। ডক্টর ফুয়াদ আলিম আপনার সময় শেষ, 30 সেকেন্ড সময় শেষ। সাংঘাতিকভাবে আমাদের ভ্যাকসিন কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করেছে। ফুয়াদ আলিম শশীবাজা বলছেন সেই কেরালা মডেল আপনারা সামনে আনছেন, বেঙ্গল মডেলের কথা বলুন ডক্টর ফুয়াদ আলিম, বেঙ্গল মডেলের কথা বলুন ডক্টর ফুয়াদ আলিম। শশীবাজা বলছেন বেঙ্গল মডেলের কথা বলুন। আমি স্পষ্ট কথা বলছি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তারা সহমত পোষণ করেছে যে প্রায় 25% ভ্যাকসিন বাজারের মাধ্যমে বিক্রি হবে। এটাই হচ্ছে ভুল নীতি, এবং হচ্ছে এই নীতিকে মৌলিকভাবে না পরিবর্তন করলে ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, বুস্টার ডোজ সমস্ত ডোজ যদি বিনামূল্যে মানুষকে যদি না দিতে পারি, তাহলে কিন্তু স্মল পক্স এবং পোলিওর মতন আমরা কিন্তু কোভিডকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন শশীবাজা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন সরাসরি শশীবাজা। আমি ডক্টর
মুখার্জির কাছে উত্তর নেব। শশী পাজা সরাসরি একটা প্রশ্ন তুলেছেন, জবাব চাইছে বাংলা ডক্টর মুখার্জি, যেখানে বিরোধীরা বিভিন্ন ক্ষেত্রে বেসরকারীকরণের বিরুদ্ধে বলছে, তারা বাণিজ্যিকীকরণের অভিযোগ তুলছে, তারা সেখানে দাঁড়িয়ে ভ্যাকসিনের ক্ষেত্রেও বাণিজ্যিকীকরণ অত্যন্ত গুরুতর অভিযোগ শশী পাজায়। ডক্টর মুখার্জি 30 সেকেন্ড সময় আপনার। দেখুন, এটা বাণিজ্যিকীকরণ নয়, এই জন্যে যে সরকার অলরেডি 2টো ডোজ প্রত্যেক নাগরিককে দিয়ে দিয়েছে ফ্রি, এবং তারপরে এখন কোভিড এন্ডেমিক হয়ে গেছে। কোভিড এখন আমাদের সাথে থাকবে, বছরের পর বছর হবে, কিছু মানুষের হবে, এবং তারপরে হচ্ছে মাঝে মাঝে মানুষকে নিতে হবে ভ্যাকসিন। কোনো রোগে সরকার দেয় না। আর ডক্টর ফুয়াদ হালিম বলছেন ইনফ্লুয়েঞ্জার সাথে উনি পোলিও আর স্মল পক্সে গুলিয়ে ফেলছেন। দুটো এক ধরনের রোগ নয়, দুটো রোগ আলাদা। বেশ, ডক্টর পান্ডে 30 সেকেন্ড সময় দেওয়া হোক ডক্টর পান্ডেকে। ডক্টর পান্ডে 30 সেকেন্ড সময়। ভ্যাকসিনের প্রাইভেটাইজেশন আমরা এর আগেও দেখেছি, এখানেও কি এবার শুরু হয়ে গেল? এবং এটা নিয়ে আমাদের বাঁচতে হবে। একটা সংসার চালানোর একটা বাজেট থাকে, সে বাজেটের মধ্যে একটা খরচা এখন ভ্যাকসিন, কোভিডের ভ্যাকসিনের জন্য আমাদের রাখতে হবে। যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট হেলথ পলিসি হয়ে দাঁড়াচ্ছে, কারণ এত ইকোনমিক্যালি এফেক্ট করেছে আমাদের গোটা দেশকে, সুতরাং এটাকে আমরা H1N1 ইনফ্লুয়েঞ্জার সঙ্গে গোলাবো না। কোভিড আর H1N1 ইনফ্লুয়েঞ্জা এক নয়। আমার মনে হয় একটা যদি প্রাইভেটে অপশন থাকে, দ্যাট ইজ ওয়েল এনাফ। পয়সা যার কাছে আছে সে পয়সা দিয়ে কিনুক, কিন্তু একই সঙ্গে গভর্নমেন্ট, সেটা সরকার, কেন্দ্র সরকারও হতে পারে বা রাজ্য সরকারও হতে পারে, তাদের তরফ থেকে একটা ফ্রি ভ্যাকসিনেশন বুস্টার ডোজের অ্যাভেলেবিলিটি আমার মনে হয় দিচ্ছে। 2.5 কোটি দেওয়া হয়ে গেছে। আমি ডক্টর সুব্রজ্যোতি ভৌমিকের কাছে যাব, সময় কমে এসেছে, 30 সেকেন্ড সময় দিচ্ছি। ডক্টর ভৌমিক, এই জায়গায় দাঁড়িয়ে যেখানে বুস্টার ডোজ বাধ্যতামূলক করার ক্ষেত্রে প্রশ্ন উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা আলাদা খরচ এবং একই সঙ্গে যা পরিস্থিতি এই মুহূর্তে গোটা বিশ্বে, তার পরিপ্রেক্ষিতে ভারতের যে বিভিন্ন ক্ষেত্রে প্রশংসার কথাও বলা হচ্ছে, ভারতের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে ভ্যাকসিন দিয়ে সাহায্য করার কথা বলা হচ্ছে, তাহলে দেশের ক্ষেত্রে কেন এই পরিস্থিতি আজকে? একদমই, এবং ডক্টর পান্ডে যা বলছেন আমি কিন্তু তার সমর্থন করি, যে আমাদের দরকার যে সরকারি বেসরকারি দুটো পরিকাঠামো আমাদের কিন্তু ব্যবহার করে যেই মডেলটা সাকসেসফুল হয়েছিল 2021-এ, সেই মডেলটাকেই কিন্তু চালাতে হবে। এটা আমার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন থাকবে যে বেসরকারি হাসপাতালে শুরু হয়েছে ভালো কথা, কিন্তু সরকারি হাসপাতালগুলোকেও কিন্তু আমাদের সাথে নিতে হবে এই বুস্টার ডোজগুলোকে দেওয়ার জন্য। কেন আমাদের বিরাট বড় একটা পপুলেশন কিন্তু রুরাল পপুলেশন, সেখানে কিন্তু সরকারি কি বলবেন তন্ময় মুখার্জি, এটা কি সময় এসেছে? এটা কি সময় এসেছে যে এইটা পপুলিস্ট, আপনারা পপুলিস্ট গভর্নমেন্টই হয়ে যান না? এই দেখুন, ভ্যাকসিন দিয়ে যদি আপনারা পপুলিস্ট গভর্নমেন্ট হতে চান, জনদরদি সরকার হতে চান, তাহলে হন না। ভ্যাকসিনটা বিনা পয়সায় কেন দেওয়া হবে না জানতে চাই বাংলা। দেখুন, এটা হচ্ছে প্রথমেই বলে রাখি যে আপনারা এটা ভুল করছেন যে সরকার দিচ্ছে না। সরকার দিচ্ছে বিনা পয়সায়, বুস্টার ডোজ, প্রিকশন ডোজ দিচ্ছে যাদের প্রয়োজন। তাহলে ডক্টর শশী পাজাদের সমস্যা কি? ডক্টর শশী পাজা, যদি সরকার দিয়ে থাকে, সেন্ট্রাল দিয়ে থাকে, আপনাদের সমস্যাটা কি তাহলে? আর এটা তো বলছে যে ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভে ফ্রি এর ভ্যাকসিন দিয়েছে, সবসময় ফ্রি এর ভ্যাকসিন দেওয়া যায় না। শশী পাজা, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ডক্টর শশী পাজার সাথে। আমরা চেষ্টা করব শশী পাজার সাথে যাওয়ার, কিন্তু এই মুহূর্তে আমাদের সময়টাও শেষ হয়ে গেছে। মীনাক্ষী, সময় শেষ। একদিকে বিতর্ক, একদিকে রাজনীতি, কিন্তু বুস্টার ডোজ এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা প্রয়োজন এবং সেটা বাধ্যতামূলক করার ক্ষেত্রে যে তরজা, সেটা তো চলবেই, কিন্তু দিনের শেষে যে আলাদা করে একটা খরচ তৈরি হচ্ছে, নতুন করে একটা বাজেট তৈরি হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি বাড়িতে আলাদা করে ভ্যাকসিনের জন্য বাজেট রাখতে হবে, এরপর আবার কোন ভ্যারিয়েন্ট আসবে, তার পরিপ্রেক্ষিতে কি আবার ডোজ দিতে হবে, এই ধরনের নানান প্রশ্ন এই মুহূর্তে মানুষের মাথায় ঘোরাফেরা করছে। আমরা সমস্ত বিষয় তুলে ধরবো। আপাতত জবাব চাই বাংলা ডিবেট এখানেই শেষ করছি। আমরা মানুষের কণ্ঠস্বর হয়ে, মানুষের হয়ে প্রশ্ন তুলবো, আপনাদের হয়ে প্রশ্ন তুলবো। একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি আমরা ব্রেকিং সেগমেন্ট নিয়ে। অসংখ্য ধন্যবাদ যারা যোগ দিলেন জবাব চাই বাংলা ডিবেটে অনলাইন এবং স্টুডিওতে। একটা ছোট বিরতি, সঙ্গে থাকুন। ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টার হবে না চীন, আগে গ্যারান্টার হওয়ার আশ্বাস দিয়েছিল ফ্রান্স। রিপাবলিকে জেলেন্সকির আবেদনে সাড়া দিচ্ছে না চীন। রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া জেলেন্সকির সাক্ষাৎকারে
বড় ঘোষণা ফ্রান্সের সাক্ষাৎকারের পরই নিরাপত্তার গ্যারান্টার হতে রাজি ফ্রান্স, কিন্তু চীন নিরাপত্তার গ্যারান্টার হতে রাজি হয়নি। তারা হবে না স্পষ্টতই জানিয়ে দিচ্ছে নিরাপত্তার গ্যারান্টার। জেলেনস্কি অর্ণব গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আবেদন করেছিলেন বিভিন্ন দেশকে যাতে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টার হয় কোনো দেশ, এবং তারপরই সেই সাক্ষাৎকারের পরই ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয় কারা নিরাপত্তার গ্যারান্টার হবে, কিন্তু চীন জানিয়ে দেয় যে না, ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টার হবে না চীন। অর্থাৎ সরাসরি চায়না এবার পক্ষ নিচ্ছে রাশিয়ার, কারণ কি ইউক্রেনের গ্যারেন্টার হওয়া। এবার দর্শকদেরকে একবার বুঝিয়ে দিই মীনাক্ষী যে সিকিউরিটি গ্যারেন্টার মানেটা কি। অর্থাৎ কেউ যদি বাইরে থেকে, ধরুক মীনাক্ষী যদি ইউক্রেন হয়, আমি যদি বাইরে থেকে কোনো একটি দেশ হই, আমি মীনাক্ষী যাই অপরাধ করুন না কেন, আমি গিয়ে জামিনদারের মতন তৃতীয় পক্ষ যাদের সাথে যুদ্ধ আছে বা যাদের সাথে ঝামেলা, তাদের গিয়ে বললাম যে না, মীনাক্ষীকে ছেড়ে দাও, আমি দায়িত্ব নিলাম যে মীনাক্ষী আর কোনো ধরনের কিছু করবে না। ঠিক সেভাবেই ভারতের কাছে আবেদন করেছিল জেলেনস্কি। আপনাদের মনে থাকবে কালকে রিপাবলিক বাংলাতে আপনারা দেখেছিলেন অর্ণব গোস্বামীর সাথে যে সাক্ষাৎকার, ঐতিহাসিক সাক্ষাৎকার, সেখানে জেলেনস্কি নিজে আবেদন করেছিলেন যাতে সিকিউরিটি গ্যারান্টার হয় ভারত বা যে কোনো দেশ সিকিউরিটি গ্যারান্টার হতে পারে। সেখানে আমরা দেখেছিলাম যে ফ্রান্স এবং ইটালি সিকিউরিটি গ্যারান্টারের প্রশ্নে ওনারা পক্ষ নিতে রাজি, কিন্তু চায়না নিতে রাজি নয়। অর্থাৎ চায়না বলতে রাজি নয় রাশিয়াকে যে আপনারা ইউক্রেনকে ছেড়ে দিন, আমরা দায়িত্ব নিচ্ছি, ইউক্রেন আর কোনো ধরনের কোনো বদমাইশি বা কোনো ঝামেলা করবে না। সেই ইন্টারভিউ যেখানে জেলেনস্কি বলেছেন অর্ণব গোস্বামীকে নিরাপত্তা গ্যারান্টার হওয়ার আবেদন জানিয়েছেন জেলেনস্কি, সেই অংশটুকু আমরা শুনবো আবার। ভারত মানবিক সাহায্য পাঠিয়েছে, ভারত বুচার ঘটনার নিন্দা করেছে। ভারত কি কোনোভাবে মধ্যস্থতা করতে পারে? বিশ্বের প্রতিটি মানুষের একে অপরের সঙ্গে মানবিক সম্পর্ক রয়েছে। দুটি দেশের সম্পর্ক অনেক সময় দুই দেশের রাষ্ট্রনেতার ভালো সম্পর্কের ওপরও নির্ভর করে। আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেছি, গ্লাসগোতেও দেখা হয়েছে আমাদের। আমি বুঝতে পারছি রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে সম্পর্কে একটি ভারসাম্য বজায় রাখতে চাইছে নয়াদিল্লি। বিষয়টি যথেষ্ট বোধগম্য, কারণ কেউই চায় না তাদের সঙ্গে কোনো দেশের সম্পর্ক খারাপ হোক। কিন্তু রাশিয়া যা করছে তার নিন্দায় সরব সারা বিশ্ব। এখানে মানবিক চেতনা বড় বিষয়, এবং আমরা আশা করি সেই মানবিক চেতনার বিষয়টি বিবেচনা করা হবে। মানবিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রী মোদির কাছে আমরা কৃতজ্ঞ। ভারতকে সত্যি ধন্যবাদ দেব যদি ভারত আমাদের নিরাপত্তার অন্যতম গ্যারান্টার হয়। আরো একটি খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এই মুহূর্তে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের জেরে 700-রও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে চেরনিহিভে, জানিয়েছেন চেরনিহিভের মেয়র। আমরা দেখেছি চেরনিহিভকে প্রথম টার্গেট করেছিল কিন্তু রাশিয়া, এবং চেরনিহিভে একের পর এক হামলা, ক্ষেপণাস্ত্র হামলার ছবি উঠে এসেছে। এখনো পর্যন্ত 700 জনের মৃত্যু হয়েছে এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে চেরনিহিভের মেয়রের পক্ষ থেকে। এই মুহূর্তে দেখুন সেই ছবি, চেরনিহিভের ছবি, যেখানে রাস্তায় পড়ে রয়েছে মৃতদেহ, যে ছবি সামনে আসছে। চেরনিহিভে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার পর 700 সাধারণ নাগরিক তারা প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হচ্ছে মেয়রের পক্ষ থেকে। মীনাক্ষী, শুধু একটি শহর, শুধু চেরনিহিভ একটি ছোট্ট শহর, আমাদের এই দেশের নিরিখে কার্যত একটি শহরের মধ্যে একটি অঞ্চল, একটি পাড়া, এবং সেখানেই 700 লোক মারা গেছে। এটা কিন্তু খুব বড় খবর। সামান্য একটি ছোট্ট জায়গাতে 700 লোক। মীনাক্ষী, একেবারে বিশ্বযুদ্ধের খবরের পাশাপাশি নজর রাখবো এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। পাকিস্তানের দিকে নজর রাখতে হচ্ছে। নজর রাখবো পাকিস্তানের খবরে। ইস্তফা দিচ্ছেন পাক অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্টের শুনানির পর ইস্তফার সিদ্ধান্ত। এখনো আবেদন গ্রহণ করেননি ইমরান খান বলে জানা যাচ্ছে। ইস্তফা দিচ্ছেন কি পাক অ্যাটর্নি জেনারেল, কারণ সুপ্রিম কোর্টের শুনানির পরই ইস্তফার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এখনো তার আবেদন গ্রহণ করেননি ইমরান খান বলে জানানো হচ্ছে ইমরান খানের পক্ষ থেকে। ভারতের
পড়শি দেশ পাকিস্তানে এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক পরিস্থিতি চলছে। আমরা সেটাকে কার্যত বলছি সার্কাস। একদিকে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে বিরোধীরা দৌড়াচ্ছে, একদিকে দেখতে পাচ্ছি ইমরান খান কুর্সির লড়াই, কুর্সি বাঁচানোর জন্য যা পাচ্ছেন করে যাচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের সেনাবাহিনী, সেই সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যাতে ইমরান খান না ফিরে আসেন। অন্যদিকে আরেকটা বড় খবর ডেভেলপমেন্ট আজকে হয়েছে, হাফিজ সঈদ বিশ্বকে বার্তা পাঠাতে হাফিজ সঈদকে 31 বছরের জেল দিয়েছে। 31 বছর জেলে থাকবেন হাফিজ সঈদ। পাকিস্তান আর্মি একটা স্পষ্ট বার্তা পাঠাতে চাইছেন মীনাক্ষী যে আমরা এখন অনেক ভালো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। আরো একটা সার্কাস পাকিস্তানে ময়ূক। এবার ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা, কাসিম সুরির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো বিরোধীরা। সেই কাসিম সুরি যিনি ডেপুটি স্পিকার, যিনি কিনা আমরা যদি মনে করি তাহলে ইমরান খানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল সেটিকে নাকচ করে দিয়েছিলেন তিনি, এবং তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি ইমরান খানের অনাস্থা প্রস্তাব আটকেছিলেন কার্যত এবং তাকে নাকচ করে দিয়েছিলেন। যার পরে আমরা দেখলাম যে বিরোধীরা সুপ্রিম কোর্টে গেলেন এবং তারা আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি সংসদে তারা অবস্থান করলেন, অবস্থান লাগাতার তারা চালিয়ে দিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেপুটি স্পিকারের বিরুদ্ধে এবার অনাস্থা এনে ফেললো বিরোধীরা। কার্যত যেটা আমরা বলছি যে পাকিস্তানের সার্কাস, এবং এই সার্কাস বোধহয় থামার নেই, এই সার্কাস চলতে থাকবে। রিপাবলিক বাংলা শুধুমাত্র ইউক্রেন রাশিয়া নয়, পাকিস্তানের এই সার্কাস এবং সারা বিশ্ব জুড়ে যে অশান্তি, সেই সমস্ত অশান্তির খবর আপনাদেরকে দিয়ে যাবে বাংলার সবচেয়ে বড় নিউজ টেলিভিশন হিসাবে। আজকের মতো বিদায় নিচ্ছি জবাব চাই বাংলা থেকে। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।